নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। হ্যালো ডক্টরে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। আমরা যা খাই তাতে অ্যাসিড হয়ে যায়, গ্যাস অম্বল হয়, পেটের সমস্যা হয়, এরকম সমস্যায় আমরা ভুগি না এরকম মানুষ বোধহয় এখন এই মুহূর্তে বর্তমানে আমাদের মধ্যে পাওয়ায় না পাওয়াই মুশকিল। আমরা সকলে কার্যত কম বেশি এরকম সমস্যায় ভুগেই থাকি। ডায়েট চার্টে কি কোথাও পরিবর্তন প্রয়োজন? আমাদের লাইফস্টাইলে কি কোথাও প্রয়োজন একটা ভাবনা চিন্তা করার, বা সময় কি এই মুহূর্তে এসেছে তাহলে আমাদের ডায়েট চার্ট নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে? শুধু মুঠো মুঠো ওষুধ খেলেই কিন্তু পেটের রোগের সমস্যার হবে না। সমস্যা সমাধানের অনবদ্য উপায় হচ্ছে আপনার হাতে রয়েছে। আমরা কি খাবো? আজকে হ্যালো ডক্টর অনুষ্ঠানে আমরা সেই নিয়ে আলোচনা করব। কি খাবো কি খাবো না, অন্তত পেটের সমস্যার, গ্যাস অম্বল এবং সঙ্গে আলসার, কোলাইটিস, এই সমস্ত সমস্যাগুলো থেকে। আমাদের সঙ্গে রয়েছেন শহরের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ডায়াবেটিক এডুকেটর অরিত্র খা। অরিত্র, তোমাকে স্বাগত আর প্লাস নিউজ এবং হ্যালো ডক্টর অনুষ্ঠানে। তোমার কাছে যেটা জানতে চাইবো অরিত্র, যে পেটের সমস্যায় কম বেশি ভুগছি এরকম আমরা প্রচুর মানুষজন রয়েছে। আমাদের ফাস্ট লাইফ, বিজি লাইফ, সময় দিতে নিজেকে না পারা, কাজের চাপ, কিন্তু এরই মধ্যে ভালো থাকার উপায়, পেটকে ভালো রাখার উপায় কি? যদি শুরু থেকে, সকাল থেকে আমরা শুরু করি। একদমই স্মৃতি, প্রথমে আর প্লাসের সকল দর্শক বন্ধুকে আমার শুভেচ্ছা। কারণ আমরা জানি যে শরীরের নাম মহাশয়, যা সয়াবেন তাই সয়, একটা কথাই আছে আর কি। তো সেইটা হচ্ছে যেটা আমরা খাবো, সবকিছুই তো খাবার জিনিস, সব জায়গাতে পাওয়া যাচ্ছে, সবই আমরা খেতে পারছি। মানে খাবারের যদি আমরা ফিজিওলজিতে যাই, যে মুখে চিবিয়ে চিবিয়ে খাবার দাবার খেয়ে আলটিমেটলি তার আত্তীকরণ বহিষ্করণ প্রক্রিয়াগুলো চলতেই থাকে আর কি। সুতরাং এবার হচ্ছে কি খাবো, এই অ্যাপেটাইট আর হাঙ্গার, অর্থাৎ খিদে আর ক্ষুধা, এই দুটো কিন্তু এক জিনিস বা কখনোই সমার্থক নয়। আমরা আগেও একাধিকবার আলোচনা করেছি যে আমাদের দু রকমের অ্যাপেটাইট হয়। একটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অ্যাপেটাইট, যে প্রসঙ্গে এক্ষুনি স্মৃতি বলছিল যে আমাদের এই গ্যাস অম্বল, যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্যাপার স্যাপারগুলো আর কি। আর একটা হচ্ছে সিফালিক অ্যাপেটাইট, ওই যে প্যাভলভের কুকুরের গল্পটা ছিল না, যে মানে খাবারের ঘন্টা পড়লেই তার লালার রস নিঃসরণ হতো, স্যালাইভারি, হ্যাঁ একটা ব্যাপার ছিল। সেই রকম ভাবেই রোলের দোকানের পাশ দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে একটু খেয়ে নিলে ভালো হয়, কিন্তু ওই সময়টা তো আমরা খিদে পাইনি। বা চাউমিনের দোকানে যাচ্ছি, গন্ধে, ওই যে গন্ধে খিদে না পেলেও যে খেয়ে নেওয়া, অর্থাৎ একটা হচ্ছে না খাওয়া অর্থাৎ ফাস্টিং করা, আর একটা হচ্ছে অতিরিক্ত খাওয়া, বিঞ্জ করা। এই ফাস্টিং আর ফিস্টিং দুটোই কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক। অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনালি যে ব্যাপার স্যাপারগুলো যদি আমরা আলোচনা করতে থাকি, এই যে গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, খুবই শক্ত সমস্ত কথাবার্তা। আলসার মানে আর কিছু না, একে গোদা বাংলায় বলতে পারা যায় ঘা। যেরকম আমরা শরীরের উপরে কোনো জায়গাতে ঘা আমরা দেখতে পারি সুপারফিশিয়ালি, ওপর থেকে স্কিনে বা কোনো জায়গাতে হলে, সেরকমভাবে স্টমাকে তো ঘা আমরা দেখতে পাবো না ওপর থেকে। সেরকমভাবেই যদি কোনো রকমভাবে ঘা হয়, অর্থাৎ যদি আমাদের এই স্টমাক অর্থাৎ পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত, এই দুটো জায়গা মিলিয়ে যদি ঘা হতে থাকে, তাকে আমরা পুরোপুরিভাবে বলছি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। আর যদি কোনো রকমভাবে আমাদের এই পেপটিক আলসার হয়, পেপটিক আলসার মানে ইউজুয়ালি কিন্তু পাকস্থলীতেই হয়, আর যদি ওভারঅল আমরা বলছি তাহলে বলছি কিন্তু আমরা গ্যাস্ট্রিক আলসার। অর্থাৎ গ্যাস্ট্রিক যে জুসগুলো আছে সেরকমভাবে যদি কোনো প্রদাহ হয় বা ঘা হয়ে যায়, তাকে কিন্তু বলছি আমরা গ্যাস্ট্রিক আলসার। এবার আলসারটা কেন হয় বা কিভাবে হয় সেটা কিন্তু আগে আমাদের জানতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো খাবার দাবার খাচ্ছি, খাবারে তো একটা ট্রানজিট টাইম থাকে। অর্থাৎ একটা খাবার আমরা মুখ গহ্বর দিয়ে খেলাম, যেখান থেকে স্যালাইভারি অ্যামাইলেজ অর্থাৎ টালিন উৎসেচক কাজ করলো, তারপরে খাবারটা আমাদের মানে কি বলবো গলবিল ইসোফেগাসে আমাদের গেল, ইসোফেগাস থেকে আমাদের খাবারটা গেল হচ্ছে পাকস্থলীতে। এই পাকস্থলীতেই কিন্তু আমাদের যে প্রোটিওলাইটিক এনজাইমগুলো আছে, অর্থাৎ যেগুলো কিন্তু সবটাই অ্যাসিডিক ইন নেচার, মানে পিএইচ হচ্ছে 7-এর থেকে কম, সেইগুলো কিন্তু অ্যাসিডটা তৈরি করে। কেন কি, ওখানে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ ডাইলিউটেড HCl থাকে, এইটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ কাজ করে। যখন সেই জায়গাতে খাবার দাবারগুলো গেল, তখন কি করে, সেই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এই খাবার দাবারগুলোর সাথে মিলিয়ে গিয়ে একটা চাইম, CHYME, একটা মন্ড মতো একটা ফর্ম করে। তাহলে কি হয়, ওই অ্যাসিডটা আমাদের পাতলা পাকস্থলীর মেমব্রেনের মধ্যে কিন্তু পড়ে না, ফলে ঘাটা হতে পারে না। খাবার দাবার গেল, সে খাবার দাবারের সাথে অ্যাসিডটা কিন্তু মিশে গেল। কিন্তু গন্ডগোলটা হয়তো সেই জায়গায়, আমি আবার স্মৃতির প্রসঙ্গে আসি, প্রচণ্ড ব্যস্ততা। আমি সেই সকালবেলা 8টায় খেয়েছি, আমি আবার বিকেল 4টে-5টায় খাবো। এই 3 ঘন্টা যে ট্রানজিট টাইমিংগুলো, যে সময়টা HCl সার্চিং হচ্ছে, সেই সময় তো HCl তো আর তার কি কাজ জার্নালিজম বা ডাক্তারি বা ডায়েটিশিয়ানের বুঝছে না। তারা নির্দিষ্ট নিয়মেই কিন্তু সেই অ্যাসিডটা পড়তে শুরু করছে, আর যখন দেখছে সেখানে কোনো খাবার দাবার গুণ নেই, তারা কিন্তু পাকস্থলীর গায়ে পড়ে গিয়ে কিন্তু সেখানে কিন্তু ঘা তৈরি করছে। যখনই ঘাটা কিন্তু দীর্ঘদিন চলতে থাকছে,
তখনই গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, ডিওডিনাল আলসার, এই করে কিন্তু আলসারের একটা সিরিজ কিন্তু এসে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। একদম, অর্থাৎ অরিত্রর কথা শুনে আমি এটুকু অন্তত বুঝতে পেরেছি, আমরা যেমন উপোসও করব না অতিরিক্ত ভাবে, আবার আমরা অতিরিক্ত খাবারও খাবো না, দুটোই কিন্তু পেটের পক্ষে ক্ষতিকারক, এবং আমরা সময় মতো পরিমিত খাবার খাবো। এরপর যদি আমি আসি ডায়েট চার্টে, আলসার অনেক কিছু নিয়ম তাদের কোলাইটিসের ক্ষেত্রে বাধা নিষেধ থাকে, যে এটা খাবো এটা খাবো না, এইভাবে ওষুধ খেতে হবে, এইভাবে নয়, ডুজ অ্যান্ড ডোন্টস প্রচুর থাকে। তুমি একজন সিনিয়র ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট হিসেবে ঠিক কি পরামর্শ দেবে, কি গাইডলাইন দেবে আলসার বা কোলাইটিসের ক্ষেত্রে? ডায়েট চার্ট সকাল থেকে কি হওয়া উচিত? একদমই খুব ভালো প্রশ্ন, খুব অথেন্টিক কোয়েশ্চেন। কারণ কি, এই স্মৃতির প্রশ্ন ধরেই আমি বলছি যে আমরা দেখেছি, আমরা হসপিটালে দেখেছি যে পোস্ট কোভিডের পরে না, যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেমটা এতটা হারে বেড়ে গিয়েছে, সেটা আমরা ভাবতাম যে কোভিড শুধুমাত্র আমাদের লাংসকে এফেক্ট করে, লাংস ছাড়া হয়তো আর কোনো আমাদের অর্গানকে সেরকম ভাবে এফেক্ট করছে না, বা আর কোনো অর্গান হয়তো সেরকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে পোস্ট কোভিড, যদি পোস্ট কোভিডও ধরি বা নন কোভিডও ধরি, এই যে গ্যাস্ট্রো প্রবলেমের জন্য কিন্তু অনেক সমস্যার মানুষ কিন্তু সম্মুখীন হচ্ছে। যদি এই সমস্যাটা না যায়, তাহলে কিন্তু এটা আলটিমেটলি একটা আলসারেটিভ কোলাইটিস বা একটা ক্রনস ডিজিজ বা একটা কিন্তু এমনকি আমি ভয় পাওয়াচ্ছি না, একটা ম্যালিগনেন্সি পর্যন্ত কিন্তু আসতে পারে। আমরা দেখেছি যে একাধিক ব্যাকটেরিয়া, তার মধ্যে ওয়ান অফ দ্য ব্যাকটেরিয়াস হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলেরি, এটা কিন্তু এই গ্যাস্ট্রিক আলসার এবং আলটিমেটলি কিন্তু একটা কার্সিনোজেনিকের জন্য বা ম্যালিগনেন্সির জন্য কিন্তু দায়ী। কি খাবার দাবার খাবো, একটাকে আমরা বলি হচ্ছে ফোড ম্যাপ। এই ফোড ম্যাপটা আবার কোত্থেকে এলো? আমরা ডায়েটিশিয়ানরা এই কথা খুব বলে থাকি যে ফোড ম্যাপটা আর কিছুই না। ফোড ম্যাপটা হচ্ছে যে ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইডস, মোনোস্যাকারাইডস, ডাইস্যাকারাইডস, পলিঅলস, অর্থাৎ যে সমস্ত খাবার দাবারগুলোর ক্ষেত্রে কি হয় না, সহজে হজম করা যায় না, ফলে যারা গ্যাসের সমস্যায় ভুগছেন বা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, তাদেরকে আমরা লো ফুড ম্যাপ ডায়েটটা দিয়ে থাকি। এবার এই ফুড ম্যাপগুলো কোন কোন খাবার দাবার থেকে বেশি আসে? আমরা প্রথমেই ধরি গ্লুটেন। আমি এটা নন সেফালিক বা আমি এই জায়গাতে নন সিলিয়াক গ্লুটেনকে বলছি। গ্লুটেন মানে অ্যাকচুয়ালি গমের থেকে যেটা পাওয়া যায় প্রোটিন। গ্লুটেন বা গ্লুটেন হলো এক ধরনের প্রোটিন, গমের খাবার দাবার থেকে বেশি পাওয়া যায়। যারা গ্যাসের সমস্যায় ভুগছেন, আলসারের সমস্যায় ভুগছেন, চেষ্টা করবেন গমের খাবারটাকে অ্যাভয়েড করতে। অর্থাৎ গমের আটার রুটি, ময়দার রুটি বা সুজি বা ডালিয়া বা পাউরুটি বা গমের বিস্কুট বা গমের সুজি বা যে কোনো কিছু কিন্তু গমেরটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কেন কি হয়, দেখবেন আজকাল বাজারে না অনেক কিছুভাবে আটা কিন্তু পাওয়া যায়। যেরকম ভাবে আপনার রাগি আটা পাওয়া যায়, ওটস আটা পাওয়া যায়, বাজরি আটা পাওয়া যায়, মিলেটের আটা পাওয়া যায়, সেগুলো ব্যবহার করুন না। কারণ কি হয়, গমের যে প্রোটিনটা এক্ষুনি বলছিলাম, গ্লিয়াডিন বা গ্লুটেন বা গ্লুটেনিন যে প্রোটিনটা কিন্তু ডিফিকাল্ট টু ডাইজেস্ট, অর্থাৎ সহজে হজম করা যায় না। আর আমরা যদি দেখি যে এই যে গমের থেকে যেগুলো আসছে যে প্রোটিনটা, বা যদি আমরা দেখি যে ফ্রাক্টোজ, অর্থাৎ কিছু কিছু ফল, সব ফল যেরকম আমরা অন্য সময় বলি খাবেন, কিন্তু যখন গ্যাসের সমস্যা থাকে আমরা কিন্তু অনেক ফলকে বাধা নিষেধ করে দিই। এই যে ফ্রাক্টোজ বা গ্রম, এগুলো কিন্তু অনেক সময়তে গ্লাড টু রিসেপ্টর ইন্টেস্টাইনিকের অ্যাবজর্পশনস গুলো হয়, তখন কিন্তু তার কিন্তু একটা প্রদাহ হয় এবং সেটা প্রচুর জল লাগে। আর এত যখন জল লাগে তখনই দেখবেন যে একটা ফ্ল্যাটিউলেন্স, একটা গ্যাস ফর্ম করছে, ব্লোটিং হচ্ছে, বুক জ্বালা করছে, একটা আনইজি ফিল হচ্ছে। এটা সবসময় কিন্তু একটা গ্যাসের পেশেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে। তো এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং দুধের মধ্যে থাকে ল্যাকটোজ। আমি আগেও বলেছিলাম যে অনেক সময়তে কি হয় যে একটা পার্টিকুলার এনজাইম থাকে যাকে আমরা বলি হচ্ছে ল্যাকটেজ, যেটা ল্যাকটোজ এনজাইমকে হজম করাতে সাহায্য করে। কিন্তু যদি অনেক মানুষের ক্ষেত্রে ল্যাকটেজ এনজাইমটা কোনোভাবে নন ফাংশনাল বা কাজ করছে না, তখন কিন্তু দুধ সহজে সহ্য করা যাবে না। ফলে যদি কেউ র মিল্ক খায়, ঠান্ডা দুধে একটু কম থাকে, ঠান্ডা দুধে খুব একটা বেশি সমস্যা হয় না, কিন্তু গরম দুধের চা বা বেশি করে চিনি দিয়ে দুধ চা যেই মুহূর্তে একটা গ্যাসের অম্বলের পেশেন্ট খাবেন বা রোগী খাবেন, সেই মুহূর্তে কিন্তু তার প্রদাহ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর একটা হচ্ছে যে যখন আপনারা দেখবেন বাজার চলতি প্যাকেটজাত জিনিসপত্রগুলো অনেকেই কেনেন, সবাই কেনেন, আমিও কিনি, দেখবেন যে যখন তার ফ্লিপ আপ করছেন পেছন দিকে দেখবেন অনেক নিউট্রিটিভ ভ্যালু লেখা আছে, এইটা এত, সুক্রোজ এত, ফ্রুক্টোজ এত, অমুক এত, এগুলো একটু পড়বেন। সেখানে দেখবেন যে ফুড ম্যাপের যেগুলো আছে সেগুলো কত পার্সেন্টেজ আছে। দরকার হলে আপনার যিনি ডায়েটিশিয়ান আছেন তার সঙ্গে পরামর্শ করে নেবেন। সেইগুলো খাওয়াটা কিন্তু সেরকম খুব একটা ভালো নয়। অর্থাৎ লো ফুড ম্যাপ ডায়েট করা, অর্থাৎ একটু দুধ ছাড়া, এখন দুধ থেকে ছানা খেতে পারি,
দুধ থেকে টক দই পেতে খেতে পারি, এগুলো আমরা খেতে পারি। কিন্তু গরম দুধ এবং গমের খাবার দাবারটা কিন্তু সবার প্রথমে আলসার বা গ্যাসের পেশেন্টদের কিন্তু বন্ধ করতে হবে। একদম। এবার দর্শকদের জানাই, আপনারা এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের দুটি টেলিফোন নাম্বার এবার আপনাদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অরিত্র খাঁ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই সংশ্লিষ্ট বিষয়ে আপনারা করতে পারেন। স্ক্রিনে নাম্বার দুটি যাবে, দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন করুন। ফোন করে আপনার প্রশ্ন রাখুন অবশ্যই, তবে টিভির আওয়াজ একদম কমিয়ে দেবেন, টিভির সাউন্ড মিউট করে সরাসরি টেলিফোনে আপনার প্রশ্ন রাখবেন। এবার যে জায়গায় আসবো, অনেক ফলের ক্ষেত্রেও আলসার কোলাইটিসে কিন্তু সমস্যা হয়ে থাকে, সেগুলো কিভাবে গাইড করবে? হ্যাঁ, যেরকম ভাবে কি হয়, প্রত্যেকটা ফলের মধ্যে কিন্তু একটা অ্যাসিডিটির পরিমাণ থাকে। আমরা ফলের কিছুভাবে প্রকারভেদ করার জন্য ফলগুলোকে ভাগ করে দিই। কোনো ফলকে বলি হয়তো স্টোন ফ্রুটস, কোনো ফলকে বলি হয়তো সাইট্রাস ফ্রুটস, কোনো ফলকে বলি হয়তো পাল্পি ফ্রুটস। অর্থাৎ যেগুলো পাল্প যুক্ত ফলগুলো হয় সেগুলো গ্যাস অম্বলের জন্য খুব একটা বেশি ক্ষতিকারক নয়। কিন্তু আমরা কিন্তু আগে একাধিকভাবে কিন্তু সাইট্রাস ফ্রুটসের গুণাবলী আলোচনা করেছি। কিন্তু যারা গ্যাসের অম্বলের সমস্যায় ভুগছেন, চেষ্টা করবেন যেগুলো খুব সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ ফলগুলো হয় সেইগুলোকে একটুখানি অ্যাভয়েড করতে। অনেক সময়তে ওয়াটারমেলন অর্থাৎ তরমুজ কিন্তু খুব ভালো পরিমাণে পটাশিয়াম থাকে, তরমুজে খুব ভালো মিনারেলসগুলো থাকে এবং তরমুজে খুব ভালো সিট্রুলিন থাকে। কিন্তু অনুরূপভাবে যখনই আমরা গ্যাসের সমস্যা নিয়ে ডিসকাস করব, তখন কিন্তু তরমুজটা সেরকমভাবে খাওয়া যাবে না। ওই একই রকমভাবে যে বলছিলাম না, যে আমাদের কি হয় যে খাবার দাবারগুলো আমরা কেন খাচ্ছি, খাবার দাবারগুলো আলটিমেটলি আমাদের ইন্টেস্টাইনে অর্থাৎ যেটা আমাদের স্মল ইন্টেস্টাইন হয় সেখানে গিয়ে অ্যাবজর্ব করবে। সেই অ্যাবজর্ব করার ক্ষেত্রে যদি সেই দেখতে পাওয়া যায় সেই অ্যাবজর্পশনটা বেশি ক্ষতিকারক হচ্ছে, তার লিমেনে প্রসারিত অনেকটা বেশি হচ্ছে, প্রচন্ড জল লাগছে, তখন কিন্তু কি হবে, হিতে বিপরীত হবে। নয় বমি হয়ে যাবে, নয় পেটে ব্যথা করবে, অসম্ভব অ্যাবডোমিনাল পেন হবে, নালে প্রচন্ড রকমভাবে কিন্তু বুক জ্বালা করা করবে। কারণ কি হয়, আমরা যদি দেখে থাকি যে অ্যাসিডিক নেচার কিন্তু আমাদের স্টমাক থেকে শুরু হয়, কখনোই কিন্তু আমাদের মুখগহ্বরে এবং আমাদের গলবিল অর্থাৎ ইসোফেগাস এবং মাউথ আর নট অ্যাসিডিক ইন নেচার, দোজ আর অ্যালকালাইন ইন নেচার। যদি সেই জায়গাতে অ্যাসিডটা কিন্তু রিফ্লাক্স করে অর্থাৎ ওপর দিকে উঠতে শুরু করে দেয়, তাহলে কিন্তু গলা জ্বালা করতে শুরু করে, যাকে আমরা বলি হচ্ছে GERD অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। অর্থাৎ কি হবে, ধরুন আমার যে জায়গাটা নয়, আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, একটা সমুদ্রের জলের মাছকে যদি পুকুরের জলে ফেলে দিই কি হবে, সেই মাছটা তো বাঁচতে পারবে না। অনুরূপভাবে যদি একটা মানে পুকুরের জলের মাছকে সমুদ্রের জলে গিয়ে ফেলে দিই, সেই মাছটা কি সেখানে থাকতে পারবে? একটা অ্যাডাপ্টেশন বলে তো কথা আছে। সেই যদি আমার যে জায়গাটা, যে আমার পোর্শনটা শরীরের যে জায়গাটা অ্যাসিডিক নয় সেই জায়গাটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, সেই জায়গাটা প্রচন্ড কষ্ট হবে, গলা জ্বালা করবে, প্রচন্ড বাজে একটা ঢেকুর উঠবে, একটা মানে একটা আনইজি ফিল হবে, পেট ব্যথা করবে এবং বমি হয়ে যাবে। এই নজিয়া, ভমিটিং, এই টেন্ডেন্সিগুলো কিন্তু গ্যাসের সমস্যার ক্ষেত্রে কিন্তু প্রধান এবং ভেরি ফরমোস্ট সিমটমস, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি সমস্যাটা হচ্ছে। আরো ডিটেইলসে জানবো অরিত্র তোমার কাছে, তবে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, আমি অনিতা কৈরি বলছি মদনপুর থেকে। হ্যাঁ অনিতা দি বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, আমার প্রচুর গ্যাস অম্বল হয় আর সে পেট জ্বালা করে, যখন পেটটা খালি থাকে তখন পেটটা জ্বালা করে, আবার কিছু খেলে ঠিক হয়ে যায়, আবার সে গ্যাসের ওষুধ খেলে 3-4 দিন ঠিক থাকে, আবার 3-4 দিন পরে আবার সে জ্বালা করে। আচ্ছা অনিতা দি, আপনার বয়স কত? 40। আচ্ছা অরিত্র, তোমার কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নেই, প্রশ্নটা বুঝতে পেরে গেছি। বেশ, ধন্যবাদ অনিতা দি, আপনি ফোন কেটে টিভিতে অনুষ্ঠান দেখুন। হ্যাঁ প্লিজ। অনিতাদির প্রশ্নটা অ্যাকচুয়ালি অনেক অনিতাদির প্রশ্ন, অনেক মানুষের প্রশ্ন এই প্রশ্নটা যাকে আমরা খুব সহজ ভাষায় বলি হাঙ্গার পেন। যেহেতু উনি এক্ষুনি বললেন যে আমি অনেকক্ষণ খাই না, আবার কিছু খেলেই আমি ঠিক হয়ে যাই। বাজারে অনেক রকমের বিস্কিটস আছে, অনেক রকমের ডিফারেন্ট কুকিজ। আজকাল তো ডিফারেন্ট কুকিজ মানে কি, যেগুলো আমাদের খুব জয়ফুল একটা কাজ করে, মানে একটা জয় লাইট আমরা বলতে পারি, সেরকম বিভিন্ন রকমের কুকিজ যেখানে আমরা ওই চিয়া সিডস বা বিভিন্ন রকম সিডসগুলো থাকছে, সেগুলো খেলেও কিন্তু কিছুটা রেহাই আমরা পাই। কেন পাই? এক্ষুনি বলছিলাম যে চাইমের গল্পটা, যে যখনই অ্যাসিডটা খাবার দাবার সাথে মন্ড তৈরি করে, খাদ্য মন্ড তৈরি করে, তখন অ্যাসিডটা আমাদের গাত্রে পড়ছে না। ফলে অনিতাদির ক্ষেত্রে কিন্তু বারবার করে খাবারটা কিন্তু খেয়ে যেতে হবে, 3 ঘন্টা করে ছাড়া। আর উনি একটা কথা বললেন যে গ্যাসের ওষুধ খেলেই ঠিক হয়ে যায়। দেখুন, গ্যাসের ওষুধের ব্যাপারে ডেফিনেটলি একজন গ্যাস্ট্রো ডক্টর বলবেন, কিন্তু পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটার্স এবং H2 ব্লকার যেগুলো থাকে, সেগুলো তো গ্যাসের সমস্যা রোধ করবার জন্যই তৈরি হচ্ছে, ফলে সেগুলো খেলে তো সেটা ঠিক হয়ে যাবেই, জানা কথা। কিন্তু যদি আমি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া
ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া, ওদের ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ছাড়া নিজে নিজে এগুলো করতে থাকি তাহলে কিন্তু বিপদ। আমার আপনার সাজেশন থাকবে কাউকে একটা দেখিয়ে নিয়ে আপনি সাজেশনটা নিয়ে এবং ঘন ঘন খেতে থাকুন। অবশ্যই 3-4 ঘন্টা কিন্তু খাবারটা গ্যাপটা যেন না হয়। আরো একজন দর্শক বন্ধু আছেন, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে রয়েছেন? হ্যাঁ, আমি বেলগড়িয়া থেকে প্রশান্ত বিশ্বাস বলছি। প্রশান্ত বাবু বলুন, কি প্রশ্ন আপনার? আমার যে প্রশ্ন, আপনাদের দুজনকে নমস্কার। আমার প্রশ্ন হলো, আমরা যে দুপুরবেলা যে ভাতটা খাবার পর যে আমরা জলটা খাই, সেই জলটা কতক্ষণ পরে খাওয়া উচিত? আচ্ছা, মানে শুধু দুপুরে কেন, লাঞ্চ বা ডিনার যে আমরা হেভি ফুড খাওয়ার পরে, ডিনার খাওয়ার পর যে আমরা যে ভারী জলটা কতক্ষণ খাওয়া উচিত এবং কত, এটা আমার প্রশ্ন। বেশ, ঠিক আছে প্রশান্ত বাবু, ধন্যবাদ ফোন করার জন্য। অরিত্র নিশ্চয়ই আপনার উত্তর দেবে, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। অরিত্র, এটা খুব ভালো প্রশ্ন যে জলটা কি হয়, আমরা যেরকম ভাবে যদি আমরা টেবিল ম্যানার্স দেখি যে প্রত্যেকটি মানুষই খাবার যখন থাকে তাকে এক গ্লাস করে জল দেন। জলটা দেওয়ার মানে এই নয় যে খাবার খাবো খেতে খেতে জল খাবো বা খাবার খেয়ে নিয়েই জল খেয়ে নেব। কি হয়, যখন খেতে খেতে অনেক সময় অনেকে বিষম লাগতে পারে, অনেকে কথা বলতে বলতে খান, সেই জন্য জলটা রাখা হয় অ্যাজ এ এমার্জেন্সি। জলটাকে আপনি এসওএস ধরতে পারেন। কিন্তু খেয়ে নিয়েই অনেকের অভ্যাস থাকে মানে ঘটঘট করে বা ঢকঢক করে অনেকটা জল একসঙ্গে খেয়ে দিলে প্রচন্ড শরীর খারাপ হতে শুরু করলো। কেন কি হয়, যখনই আমরা খাবার টাবারটা খাচ্ছি, আমি বলছিলাম যে ট্রানজিট টাইম, একটা তো টাইমিং আছে যে খাবারটা খেলাম, এই খাবারটা এখন আলটিমেটলি গলগি বিল থেকে আমাদের স্টমাকে গেল, স্টমাক থেকে আলটিমেটলি আমাদের ডিউটেনামে যাবে, সেখান থেকে গিয়ে খাবারটার যে রিসেপ্টরসগুলো কথা বলছিলাম সেখান থেকে খাবারটার অ্যাবজর্পশন হবে, ফলে সময়টা থাকবে। আমি যদি জল দিয়ে খাবারটাকে ফোর্সফুলি নিচের দিকে নামানোর চেষ্টা করতে থাকি তাহলে কি হবে, একটা হেভিনেস বা একটা ফুলনেস ব্যাপারটা কাজ করে যাবে। সেটা কিন্তু কখনোই নয়। যখন খাবারটা হবে চেষ্টা করবেন 10-15 মিনিট বাদে সিপ করে অল্প একটুখানি জল খেতে পারলে ভালো হয়। আর সারাদিনে বারবার করে দুটো খাবারের মধ্যবর্তী সময়তে জলটা খাবারটা অভ্যাস করবেন। এবং যখন কোনো এসি ঘরে থাকছেন বা কাজকর্ম করে তো অবশ্যই বেশি জল লাগবে, যারা বাইরে কাজকর্ম করছেন, যারা এসি ঘরে থাকছেন চেষ্টা করবেন যে ঘন্টায় অন্তত 100-150 ml করে সিপ সিপ করে। আচ্ছা, তাহলে এই ভারী খাবারের 15 মিনিট পর বললেন, 15 থেকে 20 মিনিট পরে জলটা খাবেন। একটু জল আপনি সিপ করে হয়তো জাস্ট ধরুন আমি আপনাকে দেখা যায় এই আমি যে চাটা নিলাম একটু সিপ করে খেলাম, ব্যাস। তারপরে আবার 15-20 মিনিট পরে ভালো করে একটুখানি 1 গ্লাস মতো জল খানিকক্ষণ বাদে খেয়ে নেবেন। খেয়েই জলটা কিন্তু সঙ্গে সঙ্গে খাবেন না। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ময়ূক রায় বলছি। হ্যাঁ ময়ূক বাবু বলুন, কি প্রশ্ন? হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা ঘটকপুকুর থেকে বলছি যে যা খাই সেটাই গ্যাসে পরিণত হয়, এর থেকে উপায় কি? যা খাই। আচ্ছা, আপনার ফুড হ্যাবিট কি? সকাল থেকে খান কি? হ্যালো, হ্যাঁ, সকাল থেকে খাবার দাবার কি খান? আর টিভি সাউন্ডটা মিউট করুন, না হলে লাইন কেটে যাবে। যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছি। আপনারা যারা ফোন করবেন তারা প্লিজ, অনেকবার আপনাদের রিকোয়েস্ট করা হয় যে টিভি সাউন্ড একদম কমিয়ে দিয়ে সরাসরি টেলিফোনে কথা বলুন, না হলে প্রশ্নের ফিডব্যাক আসবে, আপনার কথা আমরা ঠিকঠাক মতো শুনতে পাবো না। একই প্রশ্ন করেছিলেন অনিতাদির মতো, এই যে যা খাই তাতে না, ওনার ক্ষেত্রে একটু আমরা মনে হয় একটু মেডিকেল ইন্টারভেনশনের দরকার আছে। আমার জানা হলো না যেহেতু এই যোগাযোগের জন্য যে উনি কোন রকম ভাবে গ্যাসের কোনো ওষুধ খাচ্ছেন কিনা আর কি। আপনি চেষ্টা করবেন যে যেগুলো খুব হাই সিজন ফুড, অর্থাৎ খুব বেশি ভাজাভুজি বা বাইরের খাবার দাবার, এবং অনেক সময় যে ক্রুসিফেরাস যে ভেজিটেবলস গুলো হয়, ধরুন বাঁধাকপি বলুন, ফুলকপি বলুন, ব্রকলি বলুন, যেগুলো হয়তো শরীরের জন্য অনেকাংশে ভালো কিন্তু এই সমস্যার জন্য কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে হতে পারে। তবে অবশ্যই আপনি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন, কারণ আমি তো ডিটেলসটা বুঝতে পারলাম না একদম। কিন্তু অরিত্র একটা বিষয় বলো, যে কার্যত গ্যাস্ট্রিক আলসার কোলাইটিস তাদের কি চিকেন মাটন একদমই বারণ? তারা কি একদমই খেতে পারবে না? খেলে কি উপায়, কি রেসিপিতে বা কি প্রসেসে? একদমই তো, এটা খুব ভালো প্রশ্ন এবং সব খাদ্যরসিকদের প্রশ্ন আর কি। দেখুন, চিকেন মাটন তো ডেফিনেটলি আমরাকে একটাকে বলতে পারি হোয়াইট মিট, যেটা যে কোনো বার্ডের মিট থেকে আসতে পারে, একটাকে বলতে পারি রেড মিট, যেটা কোনো রকম অ্যানিমালসের মিট থেকে আসতে পারে, মানে যেটা 4 পায়ে পশু তার মাংস থেকে হতে পারে আর কি। ঠিক আছে, তো সেই জন্য কি হয়, যারা বার্ডের মিটস হয় তাদের অনেকাংশে কি হয়, তাদের যে পার্সেন্টেজ অফ কোলেস্টেরল বলুন, পার্সেন্টেজ অফ তার বিভিন্ন রকমের যে নিউট্রিয়েন্টস গুলো হয় একটু কম থাকে রাদার দ্যান যেগুলো অ্যানিমালস 4 পশু পায়ে যেগুলো হয় আর কি। ফলে কি হয়, আমরা যদি সেইগুলোর তো একটা নির্দিষ্ট ফ্যাট আছে, স্যাচুরেটেড ফ্যাটও আছে, কোলেস্টেরলও আছে, এবার তার সাথে রান্না করতে গিয়ে যদি আমি অতিরিক্ত ঘি
অতিরিক্ত বনস্পতি, অতিরিক্ত চিজ এবং সব রকমের বাটা মশলা, গুঁড়ো মশলা থেকে কোনো কিছু অভাব দিলাম না। আমি একদম মহারানী, আজকাল বেরিয়েছে না মহারানী চিকেন, মহারাজা মাটন, সেই মহারানী চিকেন, মহারাজা মাটনের মতো করে করতে থাকি, তো অবশ্যম্ভাবী কিন্তু আপনার শরীর খারাপটা কিন্তু হবেই। কারণ আমাদের একটা হোমোসিস্টেম বলে একটা গল্প আছে, অর্থাৎ আমরা তো রেগুলারলি এই ধরনের খাবার খেতে অভ্যস্ত নই। কি খাবার দাবার খাই, হয়তো মুড়ি একটু খেলাম, বা একটু খই দই খেলাম, বা হয়তো ভাত রুটি খেলাম, সবজি খেলাম। দেখবেন টেন্ডেন্সিটা কখন হয়, অনেকে হয়তো বিয়ে বাড়িতে গেছেন, গিয়ে একটা ভোরাসিয়াসলি একটা ইটিং করছেন, অনেক খাচ্ছেন, আর অনেক সময় ইয়াং জেনারেশনের মধ্যে একটা কম্পিটিশন, দেখি তুই কত খেতে পারিস, আমি কত খেতে পারি, দেখি তুই কত মাটন খেতে পারিস। এইটা করতে গিয়ে কিন্তু কি হয়, আমার যে শরীরের যে হোমোসিস্টেম যে প্রসিডিওরটা গোলমেলে হয়ে যাচ্ছে, শরীর চিনতে পারছে না, শরীর ভাবছে যে এই মানুষটা তো এরকম খাবার দাবার খেত না, তাহলে সেই এরকম খাবার দাবার খাচ্ছে, তখন শরীরের যে এনজাইমেটিক অ্যাকশনস গুলো আছে সঙ্গে সঙ্গে কিন্তু তার গোলযোগ হতে শুরু করবে। আর যখন শরীর কোনোভাবে কোনো খাবারকে অ্যাবজর্ব করতে পারবে না, তখন দেখবেন সেটা কিন্তু ভমিট হয়ে, দেখবেন অনেক সময় ভমিটে দেখবেন, কিন্তু যদি ভমিট পরীক্ষা করা যায় সেখানে দেখবেন অনেক সময় গোটা চিকেন, গোটা মাটন বা ডিম এগুলো কিন্তু বেরিয়ে এসছে। সেখানে ডিমের ডালনা কষা করে খেয়ে হসপিটালে ভর্তি হওয়ার কিন্তু অনেক রিপোর্ট আমাদের কাছে আছে, যাকে আমরা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস। অর্থাৎ আমরা খুব হালকা করে রান্না করে খাবো, পেট এবং নিজের জন্য ভালো। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন বলুন? বলুন, শোনা যাচ্ছে, বলুন। নমস্কার ডাক্তারবাবু এবং সঞ্চালিকা দিদি, আপনাদের দুজনকে আমার নমস্কার। তো চতুরা থেকে খোকনবালা বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে আমার একটু খাওয়া এদিক সেদিক সমস্যা হলে, এই যে গ্যাসের ব্যথা বলে, আমার এই ঘাড়ের এখানটায় প্রচন্ড ভাবে ব্যথা ওঠে রাত্রে, মানে 2-1 দিন এমন সমস্যা হয় সারা রাত্রে আর ঘুমাতেই পারি না খুব। এখানে কি মানে কি টাইপের যে যন্ত্রণা, এটা ঠিক তো বলেও বোঝাতে পারছি না, একটা অসহ্য বেদনা এরকম মনে হয়। তো এটা একটু যদি আমার দুটো প্রশ্ন আপনাকে, আপনি কি করে জানলেন যে ওটা আপনার গ্যাসেরই ব্যথা? কারণ আপনার যখন কাঁধে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, ডাক্তারবাবুকে আপনাকে বলেছেন এটা গ্যাসেরই ব্যথা? মানে খাওয়ায় যদি একটু কোনো সমস্যা হয় তখন থেকেই মানে এই জিনিসটা হয়। আচ্ছা, এই জন্য এখন না, আমি যেটা কথা বলে থাকি, অনেক সময়তে আমরা একাধিক সঙ্গীত শিল্পীকে দেখেছি বা একাধিক মানুষকে দেখেছি, অনেকে কিন্তু এই গ্যাসের ব্যথা এবং অ্যানজিনা অর্থাৎ হার্টের পেন, চেস্ট পেনটাকে কিন্তু গুলিয়ে ফেলেন। তো আমার মনে হয় আপনি একজন কোনো ডাক্তারবাবুর সাথে, আমি আপনাকে ভয় ধরাচ্ছি না, অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিন একবার যে কেন সমস্যাটা হচ্ছে, একটু ইনভেস্টিগেশন প্রয়োজন কোনো জায়গাতে। কারণ নিজে থেকে ডাক্তারি কোনোদিনই আমরা কেউ করতে পারি না, অবশ্যই ডাক্তারবাবুর সাথে আমাদের পরামর্শ করতে হয়, সেইটা আপনি করে নিন। কারণ কি হয়, আপনি যেগুলো বলছেন যে কিছু পেরিফেরাল নার্ভস যেগুলো কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে, এই যে আপনার কাঁধে ব্যথা করছে বা আপনার হয়তো পিঠে ব্যথা করছে, এগুলো কেন হচ্ছে সেই জন্য প্রপার পিঠে নয়, মোটামুটি কাঁধের উপরের যে অংশটা, সেটাই বলছি চুলের নিচে এখানে মাথার পিছনে, সেগুলো কিন্তু যে সিমটমস গুলো আপনি বলছেন সবসময় কিন্তু সেগুলো গ্যাসের সঙ্গে সমর্থক নাও হতে পারে। আপনি একটু কোনো মেডিসিনের ডক্টরের সাথে পরামর্শ করে নিয়ে একটুখানি রুল আউট করে নিন যে কি সমস্যা হতে পারে। আর যদি দেখছেন যে কিছু খাবার দাবার খেলে হচ্ছে, তখন সেই খাবার দাবারটাকে একটুখানি প্রতিহত করুন, অ্যাভয়েড করুন, সেটা হার্টের জন্য ভালো, গ্যাসের জন্য ভালো। একদম। আর কিছু রিপোর্টসে কিন্তু আপনার এই সমস্যাটা আরো জানা যাবে কেন হচ্ছে, তারপর তার ট্রিটমেন্ট। ধন্যবাদ ফোন করার জন্য। অনেকটা একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়েছে, একটা ব্রেকের পর আবারও হ্যালো ডক্টর অনুষ্ঠানে ফিরে আসছি। আপনারাও থাকবেন ফোনে, দেখা হচ্ছে ব্রেকের পর, সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইম অ্যান্ড অরেঞ্জ ডিশওয়াশ। স্পার্কল ডিশওয়াশ, ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। সিগারেট ছাড়ার সফরকে উপভোগ করছি আমি নিকোটেক্সের নতুন স্বাদের সাথে, কুইট করার টেস্টি উপায়। এমন জুতো চাই যা ওজনে ফেদার লাইট ওয়েট এবং উন্নত প্রযুক্তির হবে, ভালো ইম্প্যাক্ট এবং ছোটার জন্য শক অ্যাবজর্বার হওয়া চাই, এক্সট্রা গ্রিপ এবং বেশ আরামদায়ক একটি দারুণ জুতো চাই। ল্যান্সারের জুতো, এটিতে এই সব সুবিধা পাবেন। ল্যান্সার ফুটওয়্যার, এভরিডে স্পোর্টস। এটা কি? ডেটল। এর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। আস্তে আস্তে। এর দ্বারা কি হবে? এর দ্বারা কিচ্ছু হবে না। কিচ্ছু হবে। যখন ডেটল দ্বারা কিচ্ছু হবে না, তাহলে রোজ ডেটল কেন ব্যবহার করো? কারণ রোগ বহনকারী জার্মস যদি আমাদের থেকে দূরে থাকে, তাহলে তারা আমাদের কিছু করতে পারবে না। যে সমস্ত ঘরেতে রোজ ডেটল ব্যবহার করা হয়, সেখানে লোকজন কম অসুস্থ হয়ে থাকে। আপনজনদের সুরক্ষা রোজ একটুখানি ডেটল দ্বারা।
ফ্লোর ঝকঝকে করার জন্য ডিটারজেন্ট ব্যবহার করি আর জার্মস মারার জন্য ফিনাইল, তবু আমার ফ্লোর এমন দেখায়। সাধারণ ডিটারজেন্ট ফিনাইল ছাড়ুন, নতুন লাইজল নিয়ে আসুন। এর অ্যাক্টিভ ব্লুম ফর্মুলা দেয় ডিটারজেন্টের থেকে 10 গুণ বেশি ভালো পরিষ্কার আর ফিনাইলের থেকে 10 গুণ বেশি জার্ম। আর সুগন্ধ, মানে একটা তীর দিয়ে দুটো নয় 3টে শিকার। সম্পূর্ণ পরিষ্কার শুধুমাত্র লাইজলের পরিষ্কার। লাইজল এখন পাওয়া যাচ্ছে ভ্যালু রিফিল প্যাকেও। বড় রিফিল বড় সাশ্রয়, আজই ব্যবহার করুন। তোর ঘুমে যেন নজর না লাগে, মশা তাড়ায় ধোঁয়া ছাড়ায়, যাতে ঘুমের নজর না লাগে। গুড নাইট লিকুইড। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইম অ্যান্ড অরেঞ্জ ডিশওয়াশ। স্পার্কল ডিশওয়াশ ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। হ্যালো, হাইড্রোলকের কথা শুনিসনি? ওয়াটারপ্রুফিং এর চ্যাম্পিয়ন এশিয়ান পেন্টসের হাইড্রোলক। এই ভাঙাভাঙি না করে ড্যাম্প রিপেয়ার করে দেয় আর বছরের পর বছর চলে। সহজ ছিল না? এশিয়ান পেন্টসের হাইড্রোলক, ভাঙাভাঙি না করে ওয়াটারপ্রুফিং। কল করুন 8050480504। ফ্লোর ঝকঝকে করার জন্য ডিটারজেন্ট ব্যবহার করি আর জার্মস মারার জন্য ফিনাইল, তবু আমার ফ্লোর এমন দেখায়। সাধারণ ডিটারজেন্ট ফিনাইল ছাড়ুন, নতুন লাইজল নিয়ে আসুন। এর অ্যাক্টিভ ব্লুম ফর্মুলা দেয় ডিটারজেন্টের থেকে 10 গুণ বেশি ভালো পরিষ্কার আর মারে ফিনাইলের থেকে 10 গুণ বেশি জার্ম। আর সুগন্ধ, মানে একটা তীর দিয়ে দুটো নয় 3টে শিকার। সম্পূর্ণ পরিষ্কার শুধুমাত্র লাইজলের পরিষ্কার। লাইজল এখন পাওয়া যাচ্ছে ভ্যালু রিফিল প্যাকেও। বড় রিফিল বড় সাশ্রয়, আজই ব্যবহার করুন। টুকরো সুখের এই যে দিন, স্বপ্নকে কাছে পাওয়া, প্রিয় সে আপনজন, সোনালী সোনালী ঘর। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সে রোল যাই হোক, অ্যাক্ট্রেস অথবা বিজনেস ওম্যান, আমার বেস্ট ফিল করা প্রয়োজন। সেই জন্য আই চুজ ভিট কোল ওয়্যাক্স ট্রিপস। এর ফুল জেল ওয়্যাক্স তুলে দেয় শর্টেস্ট অফ হেয়ার আর দেয় আপ টু 28 ডেজ অফ স্মুথনেস বাড়িতে 99 টাকাতে। জাস্ট উইট ইট। সব থেকে জেদি মশা আমি, লুই নাম আমার। কাজটার সাথে আমি এসেছি আবার, নেই যেখানে মরটিন আমি ঢুকে যাই, প্রাণঘাতী হয়ে উড়ে বেড়াই এই মেশিনেও। নতুন মর্টিন রিফিল দেয় 100% প্রোটেকশন গ্যারান্টি। এখন প্রতিটি মেশিনে ফিট, যেমন প্রতি ঘরে থাকে 100% সুরক্ষা। মর্টিনের থেকে শক্তিশালী কেউ নেই, আর সাথে মহা প্রোটেকশন অফারও। 38 টাকায় ডেটল সাবান ফ্রি। বেশ অ্যাক্টিভ হয়েছে তো আদি। আরে দিদি, ও তো বাইরে যাচ্ছে। তো এটা তো মন্দির, বাইরের মেঝেতে জুতো চপ্পল সবই আসে। আমি পুরো বাড়িটা এরকমই পরিষ্কার রাখি, কারণ বাড়িটাও তো একটা মন্দির। কিন্তু কি করে? নতুন লাইজল দিয়ে। সাধারণ ডিটারজেন্ট ফিনাইল ছাড়ুন, কারণ লাইজলের অ্যাক্টিভ ব্লুম ফর্মুলা দেয় ডিটারজেন্টের থেকে 10 গুণ বেশি ভালো পরিষ্কার আর মারে ফিনাইলের থেকে 10 গুণ বেশি জার্মস এবং ছড়ায় সুগন্ধ। সম্পূর্ণ পরিষ্কার শুধুমাত্র লাইজলের পরিষ্কার। জন্মাষ্টমীর আগে ফের বাড়ল প্যাকেটজাত দুধের দাম। আমুল ও মাদার ডেয়ারির দুধের লিটার পিছু দাম বাড়ল 2 টাকা। বাড়বে মিষ্টান্নের দামও, যদিও দাম অপরিবর্তিত থাকছে বেঙ্গল ডেয়ারি দুধের দাম। অনুব্রতর সম্পত্তির একাধিক নথিতে মেয়ের নাম। পেশায় শিক্ষিকা অনুব্রত কন্যার সম্পত্তির উৎস খুঁজতে চাইছে সিবিআই। আজই অনুব্রতর মেয়েকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। নবান্ন অভিযানের প্রস্তুতিতে আজ বিজেপির সাংগঠনিক বৈঠক।
নেতৃত্বে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 3 দিক থেকে নবান্নে মিছিল নিয়ে এগোনোর পরিকল্পনা। বৈঠকে তারই রূপরেখা তৈরি করবে বিজেপি। শুধু স্বজন পোষণই নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি। ফুড ইন্সপেক্টর নিয়োগে বেনিয়মের মামলা প্রায় 1 যুগ পরে ফের স্যাটে ফেরালো কলকাতা হাইকোর্ট। 2 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 200-র নিচে, কমেছে অ্যাক্টিভ কেসের হার। মৃত্যু হয়েছে একজনের, নতুন করে করোনা থেকে মুক্তি পেয়েছেন 631 জন। রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। গত বছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 7 গুণ বাড়ল। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উঠে এলো এমনই তথ্য। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বদলে গেল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের ইউনিফর্মের রং। রাজ্যের সমস্ত স্কুলের ইউনিফর্মের রং নীল সাদা। স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হচ্ছে পড়ুয়াদের নতুন পোশাক। সংকটে ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা AIFF-কে নির্বাসিত করল ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই শাস্তির কথা ঘোষণা ফিফার। অন্ধকারে সুনীল ছেত্রীদের ফুটবল ভবিষ্যৎ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন হ্যালো ডক্টর। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, ডায়েট চার্ট। স্পেশালি পেটের সমস্যার ক্ষেত্রে কি হবে আমাদের ডায়েট চার্ট, যেখানে আমাদের পেট ভালো থাকবে। আর পেট ভালো থাকলে তো আমরা নিজেরা ভালো থাকবো, এটা বলার অপেক্ষা রাখে না। আজ আমরা এই পেট ভালো রাখার ডায়েট নিয়ে বসেছি, যে কি কি পরামর্শ আমরা পেতে পারি। আমাদের সঙ্গে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ডায়াবেটিক এডুকেটর অরিত্র খাঁ রয়েছে। অরিত্র, তোমাকে আবারও স্বাগত বিরতির পর। অনেকটা গাইডলাইন তোমার কাছে আমরা পেয়েছি এবং দর্শক বন্ধুদেরও জানিয়ে রাখবো, আপনারা আবারও ফোন করতে পারেন। 2টি নাম্বার ব্রেকের পর আবারও আপনাদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আমাদের স্ক্রিনে নাম্বার 2টি যাচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন রাখবেন প্লিজ, এবং যেটা একেবারেই করবেন না, টিভির আওয়াজ বাড়িয়ে রেখে ফোনে কথা বলবেন না, তাহলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করতে আমরা বাধ্য হব। টিভির সাউন্ড একদম মিউট করে, অর্থাৎ টিভির আওয়াজ একেবারে কমিয়ে টেলিফোনে আপনার প্রশ্ন রাখুন। শুনুন কি বলছেন অরিত্র। আমি একদম প্রশ্নে চলে আসবো। আমরা দুধ জাতীয় খাবার গ্যাস অম্বলের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর, বা তুমি যেটা যেভাবে বলছিলে, গাইড করছিলে, সেটা আমরা তোমার এই বিষয় থেকে আমরা অনেকটা বুঝতে পেরেছি। কিন্তু তাহলে দুধের বিকল্প কি হতে পারে? প্রোটিন বা সুষম দুধ তো একটা সুষম আহার, আমরা ছোটবেলা থেকেই জানি। তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরে প্রোটিন বা সুষম আহারের ঘাটতিটা মেটাবে কোন খাবার? যেরকম আমি আগেও বলেছিলাম একাধিকবার, যে দুধ এবং ডিম এগুলোকে আমরা মোটামুটিভাবে সুষম খাদ্য বা ব্যালেন্সড খাবার বলে থাকি। কারণ কি হয়, যে এই ধরনের কিছু যে খাবার দাবারগুলোর মধ্যে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসগুলো কিন্তু খুব ভালো পরিমাণে থাকে। বিশেষ করে ডিমের মধ্যেও কিন্তু খুব ভালো পরিমাণে কোলিন থাকে, ভালো অ্যালবিউমিন প্রোটিন থাকে, যেগুলো কিন্তু থাকে। এবং দুধের মধ্যেও তো আমরা জানি যে ক্যালসিয়াম থেকে শুরু করে ফসফরাস থেকে শুরু করে যে ইম্পর্টেন্ট যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো, মেজর এলিমেন্টস, অর্থাৎ ক্যালসিয়াম ফসফরাস তো বেশির দিকে থাকে, সেগুলো কিন্তু অ্যাডিকুয়েটলি থাকে। এবার যেটা বলছি যে ল্যাকটেজ যে এনজাইম, সেটা যখন খুব একটা বেশি কাজ করতে পারছে না, তখন দুধ খেয়ে, অর্থাৎ গরম দুধ পান করে তো অসুবিধা হচ্ছে। তো সেই জায়গাতে সেই দুধটাকে যদি আমরা একটু পনির ফর্মে খেতে পারি, বা দুধটাকে যদি আমরা ক্যালসিয়াম ল্যাকটেট বা লেবু দিয়ে কেটে একটু ছানা করে খেতে পারি, বা একটুখানি ছানা সবজি করে খেতে পারি, একটু গরম গরম, যে কোনো রকম ভাবে খাবার দাবারগুলোকে একটু লুকওয়ার্ম হতে পারলে ভালো হয়, সেরকম ভাবে আমরা খাবার খেতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে টক দই পেতে একটা কথা আছে, প্রোবায়োটিক্স অর্থাৎ গুড ব্যাকটেরিয়া। আমাদের যে লার্জ ইন্টেস্টাইন থাকে, যাকে আমরা বৃহদন্ত্র বলতে থাকি, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার মধ্যে সেরকম কোনো এনজাইম বা উৎসেচক থাকে না। ফলে সেখানে জলের অত প্রয়োজন হচ্ছে না এনজাইম উৎসেচকের কাজের জন্য। যেটুকুনি জল সেটুকুনি তার স্টুল ফর্ম করতে হেল্প করছে। এবং ভালো ব্যাকটেরিয়াগুলো, এই যে বিফিডোব্যাকটেরিয়াম বা ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, যেগুলো কিন্তু খুব টক দইয়ের মধ্যে ভালো থাকে। অর্থাৎ সেই জায়গায় কিন্তু আমরা টক দইটাকে কিন্তু বিকল্প, দুধের বিকল্প হিসাবে কিন্তু আমরা ধরতে পারি। এবং অনেক সময়তে আজকাল বাজাল চড়তি অনেক রকমের কিছু প্রিবায়োটিক, প্রোবায়োটিকের, সিমবায়োটিক কিছু কম্বিনেশনস পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা সেই জায়গায় ব্যবহার করতেই পারি। এবং ঠান্ডা দুধ অনেক সময়তে অনেক জায়গাতে বিভিন্ন স্টাডি পেপার, জাপানিজ স্টাডিজ বা বিভিন্ন স্টাডিজ আছে যেগুলোতে বলছে ঠান্ডা দুধ অতটা বেশি অ্যাগ্রিভেট করে না। সেই জায়গায় ঠান্ডা দুধ চলতে পারে, কিন্তু গরম দুধ খেলে কিন্তু সেই প্রবলেমটা আবার হবে। ফলে সেই জায়গাতে আমি যদি লো ফোডম্যাপ ডায়েটে কফি ধরি,
কফি অনেকেই খেতে পারেন, কফি কিন্তু অল্প বিস্তর চলতেই পারে, বাট দ্যাট শুড বি কাম ফ্রম ব্ল্যাক কফি। যদি আমরা সেই দুধ মিশিয়ে চিনি মিশিয়ে প্রচণ্ড গরম করে তার ট্যানিক অ্যাসিডগুলোকে রিলিজ করতে শুরু করে দিই, তাহলে কিন্তু সেই কফিটা কিন্তু হিতে বিপরীত হয়ে গিয়ে কিন্তু আবার গ্যাসের সমস্যা কিন্তু ডেকে আনবে। আচ্ছা, লিকার চা এটা কি শরীরের জন্য বা পেটের জন্য ভালো? একদমই তাই। আবার যেরকম ভাবে অনুরূপভাবে যদি আমরা চা খাই, চা তো কেউ ঠান্ডা খাই না, আজকাল পোশাক চলতে অনেকে কোল্ড টি এই সমস্ত খেয়ে থাকেন, বাট দ্যাট ইজ ফ্যাশনেবল। কিন্তু আমরা যে জন্য চাটা খাচ্ছি, আমাদের স্টিমুল্যান্টের জন্য, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে রিসেপ্টরসগুলোকে অ্যাক্টিভ করবার জন্য, ভালো করে কাজ করতে পারবার জন্য, সেটা গরম চা। সেই গরম চা যদি লিকার চা হয়, আজকাল তো লিকার চা হতে পারে বা উলং টি হতে পারে বা গ্রিন টি হতে পারে। এই যে গ্রিন টির মধ্যে ভীষণ ভালো কম্পাউন্ড থাকে এপি গ্যালেটোক্যাটেচিন গ্যালেট। এই যে এত ভালো একটা ফ্ল্যাভোনয়েড বা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এবং লো ক্যাফেইন কন্টেন্ট গ্রিন টির মধ্যে থাকে, সেই গ্রিন টিটা কিন্তু ভীষণ ভালো। কিন্তু ওই একই রকমভাবে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে হালকা করে একটুখানি গরম জলটাকে ফুটিয়ে নিয়ে চাটাকে নিয়ে ব্লাঞ্চ করে নামিয়ে নিতে হবে। প্রচণ্ড চিনি দুধ যদি মিশিয়ে আমরা চা খেতে থাকি, অবশ্যই কিন্তু গ্যাসের প্রবলেম, আলসারের প্রবলেম কিন্তু বাড়বে, বই কমবে না। একদম, আপনারা ফোন করুন, এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা রাখতে পারেন। আমি একদম যদি সকাল থেকে শুরু করি, একজন আলসার বা কোলাইটিস রোগীর সকাল থেকে রাত অবধি, যদি ধরো সে তোমার কাছে এসেছে, এরকম রোগীর ঠিক কিভাবে ডায়েট চার্ট করো? একরকম ভাবে যেটা হচ্ছে যে প্রথমে জানতে হয় একটা মানুষ যখন আমাদের কাছে আসেন, আমার কাছে কেন, আমার যারা ডায়েটিশিয়ান কোলিগস প্রত্যেকের কাছে যারা যান, তাদের একটা জিনিস হচ্ছে তাদের বেসলাইন প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট। তিনি কিরকম ভাবে হ্যাবিচুয়েটেড। অনেক সময় যেরকম আগে আমরা বলেছি যে আমি একটা মানুষ ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান বা না ভিগান, সেটা না জানলে আমি তো বুঝতে পারবো না। যদি ভেজিটেরিয়ান হন, সেই জায়গায় অ্যালবুমিন প্রোটিন আমি দিতে হয়তো অ্যালবুয়াইজ দিতে পারি। তো এই জায়গায় আমার মাথায় রাখতে হবে যে তিনি কি রকম ভাবে, কি নেচারে উনি থাকছেন এবং তার অ্যাক্টিভিটি লেভেলটা কিরকম। আমরা বসে কথা বলছি, কেউ হয়তো বাইরে কাজ করছেন, একটা ব্যাপার থেকে থাকে, এবং কি ওষুধ খাচ্ছেন। যদি দেখি যে তিনি ওই পিপিআই খাচ্ছেন বা H2 ব্লকার খাচ্ছেন বা কোনো হয়তো একটা গ্যাসের বড়ি নর্মালি কিছু একটা ওই হয় না যে ওই অ্যালকালাইডস টাইপের যে ওষুধগুলো হয় খেয়ে থাকছেন ডাক্তারবাবুর পরামর্শ মতো, সেই জন্য কিন্তু কিছু খাবার দাবারের রেস্ট্রিকশন হয়। এক নম্বর হচ্ছে অ্যালকোহল তো নইব চ, কোনো রকমভাবে মদ্যপান তো করা চলবে না, স্মোকিংটাকেও অ্যাভয়েড করতে হবে, এবং চা কফির ক্ষেত্রেও কিন্তু একটু রেস্ট্রিকশন আনতে পারলে ভালো হয়, এবং ভাজাভুজি খাবার দাবার কিন্তু অফ করতে হবে, প্রচণ্ড তেলে খাবার দাবার অফ করতে হবে। এবং যদি কলা, আমরা দেখি যে লো ফুড ম্যাপ ডায়েটে কাঁচা কলা কিয়দংশে ভালো পাকা কলার চেয়ে। পাকা কলা মাঝে মাঝে খাওয়া যেতে পারে বা 1/3 খাওয়া যেতে পারে, কাঁচা কলায় লো ফুড ম্যাপ হয়তো থাকলো, কিন্তু পাকা কলাতে ফুড ম্যাপের মাত্রাটা হয়তো যে ফ্রাক্টো অলিগোস্যাকারাইডের মাত্রা কিন্তু বেশি থাকলো, সেই জায়গায় সেটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। অনুরূপভাবে তরমুজে যেরকম বলছিলাম একটুখানি অ্যাভয়েড করতে পারলে ভালো হয়, বা আলু হয়তো ম্যাশড পোটাটো খেতে পারলে হয়তো একটুখানি ভালো হয়। গমের খাবারটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ফুড ম্যাপ থাকে, গমের খাবারটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। র মিল্ক যেটা থাকে, দুধ যেটা থাকে, গরম দুধ, সেটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। তাহলে একটুখানি খই দই হতে পারে, দই যেহেতু খুব ভালো প্রোবায়োটিকের উৎস। একটা করে ফল, যেরকমভাবে ফলের মধ্যে হয়তো একটা পেয়ারা হতে পারে বা একটা আপেল হতে পারে, সেটা হয়তো বড়জোর ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যেতে পারে। দুপুরে প্লেন যেরকম বাঙালি বাড়িতে হয় না, যে ভাতের সঙ্গে একটুখানি ঝিঙে পোস্ত, একটু তরকারি বা তার সঙ্গে একটুখানি কুমড়োর তরকারি একদম মিশিয়ে বা একটুখানি খিচুড়ি করে অল্প একটুখানি ডাল দিয়ে খাওয়া যেতে পারে। অনেকের ডালেও প্রবলেম হয়, কারণ বেশি লেন্টিলস খেলেও কিন্তু আবার সেটা ফুড ম্যাপের আন্ডারে চলে যাচ্ছে। ডালটা অ্যাভয়েড করতে পারলে ভালো, কারণ এখনো গোটা দিনের ডায়েট চার্টটা বাকি রয়েছে বলা। একদমই তাই, লাঞ্চ অবধি হয়েছে। একজন দর্শক বন্ধু অনেকক্ষণ রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, বলুন কে রয়েছেন আমাদের সঙ্গে? কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন। আপনি কি ফোনে রয়েছেন? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কোনো কারণে। যাই হোক, আপনি আবারও চেষ্টা করতে পারেন। হ্যাঁ, আমরা লাঞ্চে ছিলাম। হ্যাঁ, সেই জায়গাতে বললাম। এবার কি হয়, যারা হয়তো প্রোটিন খাচ্ছেন, একটা ছোট মাছ বা বড় মাছের ঝোল আমরা খেতে পারি। মাছের কিন্তু ঝোল মাথায় রাখতে হবে, অর্থাৎ খুব বেশি মশলা দিয়ে, অতিরিক্ত তেল দিয়ে বা বনস্পতি দিয়ে কিন্তু মাছ নয়, প্লেন মাছের একটা ঝোল বা কোনো সময় চিকেন স্টু করে তার সঙ্গে সব রকম সবজি দিয়ে। দেখবেন যখন এই গ্যাস্ট্রো প্রবলেমগুলো হচ্ছে, একটু হালকা ফুলকা স্টু খেতে পারলে কিন্তু ভালো লাগে খেতে, এবং টক দইটাকে অবশ্যই রেখে খাওয়া যেতে পারে। বিকালের দিকে প্লেন একটুখানি মুড়ি, অবশ্যই ইউরিয়া দিয়ে ভাজা মুড়ি নয়, বা কেউ চিড়ে খেতে চাইলে চিড়ে ভাজা খেতে পারেন বা মুড়ি খেতে পারেন, যেগুলো ঘরে থাকে ইউজুয়ালি একটুখানি, সেগুলো চলতে পারে। রাত্রিবেলার দিকে একটুখানি আমরা যদি চেষ্টা, আর কি হয়
রাত্রিবেলা থেকে রেজিস্ট্যান্স স্টার্চ যেগুলো হয়, মানে কি হয় ডাল বা সয়াবিন, আমি দেখবে একাধিকবার তোমার চ্যানেলে সেগুলো বলেছি ভালো, এগুলোর গুণগান গেয়েছি, বেনিফিশিয়াল আমি নিয়ে ডিসকাস করেছি। কিন্তু আজ বলছি যে গ্যাস্ট্রো প্রবলেমের জন্য কিন্তু রাত্রিরে ডাল, রাত্রে সয়াবিন, রাত্রে লেন্টিলস, রাত্রে রাজমা এগুলোকে না খাওয়াটা ভালো। রাত্রের ডালটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো। প্লেন ভাত, তার সঙ্গে মাছের ঝোল বা একটা ডিমের ঝোল বা একটা সবজির তরকারি, নিরামিষাশী হলে পনিরের তরকারি, এভাবে কিন্তু খাওয়া যায়। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন, কে রয়েছেন? হ্যাঁ বলুন, টিভির আওয়াজটা একদম কমিয়ে দিয়ে চটপট প্রশ্ন রাখুন। হ্যাঁ, আমি হাওড়া শ্যামপুর থেকে অনিল বৈতালিক বলছি। বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ, আমি বুকের বাঁ দিকে হালকা ব্যথা অনুভব করছি। এটা কতদিন হচ্ছে? হ্যাঁ, মাস 3 হচ্ছে। আমি একটা হার্টের ডাক্তারকে দেখেছিলাম, বললো আমি দেখেছিলাম এবং ইসিজি এবং করেছিলাম, ইসিজি করেছিলাম এবং ইকোকার্ডিওগ্রাম, তাই তো? হ্যাঁ বলুন বলুন। ছবি করেছিলাম। হ্যাঁ, তাতে কি ধরা পড়েছে? ডাক্তার বললেন যে ওটা অ্যাকচুয়ালি হার্টের ব্যথা নয়, অ্যাসিড থেকে হচ্ছে, বলে অ্যাসিডের গ্যাস্ট্রো দিয়েছিল কিছু। আচ্ছা। আর একটা ব্যথার বড়ি দিয়েছিল। আচ্ছা। তারপরে আবারও আমি ডাক্তার দেখেছিলাম, কমেনি। তো সেটা ওরা বললো যে ব্যথা আপনি সেরে যেতে পারে, এটা অ্যাকচুয়ালি এর নয়, যে হার্টের ব্যথা, হার্টের জন্য কিছু প্রবলেম নয়, অ্যাকচুয়ালি কি অ্যাসিড থেকে হচ্ছে, আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি একটু লাইনে থাকুন, আর একটু কোনো প্রশ্ন থাকে? প্রশ্ন বলতে গেলে আপনি যেগুলো ইনভেস্টিগেশনস করেছেন, আমি যেটা বুঝলাম যে একটা আপনি ইসিজি করিয়েছেন এবং তার সঙ্গে আপনি চেস্ট এক্সরে আপনি করিয়েছেন। আপনি জানি না আপনি ইকোকার্ডিওগ্রাফি বা আপনি কোনো চপনিন টেস্ট বা আপনি কোনো এনটিপ্রো বিএনপি এইসব কিছু করেছেন কিনা আমি জানি না সেটা, বা ডাক্তারবাবু বলেছেন কিনা আমি সেটাও জানি না। তবে সেই জায়গাতে একটুখানি ডিটেলস ইনভেস্টিগেশনস করতে পারলে ডেফিনেটলি সেটা খুব ভালো হয়। এবং যদি ডাক্তারবাবু বলে থাকেন যে আপনার গ্যাসের থেকেই সমস্যাটা হচ্ছে, কারণ আমি তো আপনাকে দেখিনি বা বুঝতে পারছি না, সেই জায়গায় যেরকমভাবে আমরা আলোচনা করছি যে যেগুলো হাই সিজন খাবার দাবার হয়, মানে একটু প্লেন যদি ঘরের খাবার দাবার আমরা এই কদিন খেয়ে দেখি, আপনি একটুখানি দেখুন, মানে কিছুদিন একটুখানি পর্যবেক্ষণ করে দেখুন যে প্লেন ভাত ঝোল খেলে বা একদম দমটাকে অফ করে দিলে বা দুধটাকে অফ করে দিলেও আপনার ব্যথাটা বাড়ছে কিনা, তাহলে পুনরায় ডাক্তারবাবুর সাথে আবার আপনি যোগাযোগ করবেন। একদম, এই খাবারগুলো একটু অ্যাভয়েড করে কয়েকটা দিন দেখুন, তাতে হয়তো উপকার পাবেন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? অমিত রায় বড়নগর থেকে বলছি। বলুন, কি জানতে চাইছেন? বলছি আমার স্ত্রীর ব্যাপারে আর কি, বলুন। একটুখানি প্রবলেম হচ্ছে, ওই সকালে জল খাবার পর তারপর বলে যে পেটটা ভাত থাকে, তারপর দুপুরে খাবার ঠিক সময় মতো খায় না, ইরেগুলার হয়ে গেছে, সেটা তো আড়াই মানে 4-5টার সময় খাচ্ছে, তাহলে খাচ্ছে না, বলে পেটটা ভারী হয়ে গেছে এবং গ্যাস হয়ে গেছে, এই কথা বলছে। আমি ঠিক বুঝতে পারছি না তো ওটা কি হয়েছে, এটা কি মানে কি অসুবিধা নাকি সেটা? সকালে ব্রেকফাস্টে বা জলখাবারে কি খাবার দাবার খান আপনার স্ত্রী? সকালবেলা রুটি তরকারি আর কি, জাস্ট বাঙালি ঘরে যেগুলো খাওয়া হয়। বুঝতে পেরেছি। না কি অনেক সময় কি হয়, রুটি তরকারি এগুলোতে একটা হোলসাম মিল, তো রুটি তরকারি খেলে অনেক সময় তো অনেকক্ষণ ধরে খিদে পায় না, কারণ এগুলোকে আমরা স্টেপল ডায়েট বলি, মানে একটা ভালো বাঙালি খাবার দাবার, রুটি তরকারি, ভাত তরকারি, সবজি, তাহলে দেখবেন সারাদিনে একবার ভাত খেলে বা একবার রুটি খেলে আর সেরকম ভাবে অতটা খিদে পায় না। ওনার হয়তো সেই জিনিসটাই হচ্ছে, আপনি রুটির জায়গাটা যেহেতু গমের খাবারটা একটুখানি অফ করে দিয়ে সেই জায়গায় আপনি একটুখানি মুড়ি দিন বা একটুখানি প্লেন খই দই, মানে একটু অল্প করে ছোট কাপের 1 কাপ মতো খই, তার সঙ্গে দই। এই কাপগুলো কিন্তু ওভার ফোনেতে ভাবে বলা যায় না, আমি তো বুঝতে পারবো না আপনি কি কাপ বুঝবেন সেরকম ভাবে, কিন্তু আপনি খাবারগুলো শুনে রাখুন আর কি, অল্প পরিমাণে দিয়ে বারে বারে করে ওনাকে খেতে দেখুন যে উনি খাবারটা খাচ্ছেন কিনা। একটা লস অফ অ্যাপিটাইট একটা হতে পারে, একটা অভ্যাসের জন্য হতে পারে। অনেক সময়তে বাঙালি গৃহিণীরা অনেকেই থাকেন নিজের প্রতি তারা খুব একটা ধ্যান দেন না, তারা সারাদিন ধরেই কাজকর্মই করতে থাকেন, আর পরে মনে হয় 4টের সময় খেলাম, 5টার সময় খেলাম, এটা হয় পুরোটাই অভ্যাসের ব্যাপার। আপনি এইভাবে চলতে থেকে দেখুন, যদি দেখেন যে ব্যাপারটা তাতেও কমছে না, অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে দেখুন। একদম, মানে সকালের রুটিটা বন্ধ করে একটু খই মুড়ি এই হালকা খাবারগুলো খাওয়ালে হয়তো ওনার দুপুরের খিদেটা তাড়াতাড়ি পাবে, এটা একটু ট্রাই করে দেখুন। ধন্যবাদ ফোন করার জন্য। ফেসবুকে একজন জানতে চেয়েছেন, আমি একজন কোলাইটিসের রোগী, আমি প্রত্যহ নেক্সট্রো 40 এবং রাতে ফাইবার খাই, পূর্বের তুলনায় ভালো আছি, কিন্তু বিকেল 4টের পর থেকে মনে হয় গলায় কিছু আটকে আছে, এটা ঠিক কি?
আচ্ছা, উনি একটা যেটা বললেন ওষুধ উনি খাচ্ছেন একটা এসোমেপ্রাজোল একটা গ্রুপের একটা পিপিআই, এটাকে প্রোটন পাম্প ইনহিবিটর বলা যায় একটা। যখন আপনি ওষুধটা খাচ্ছেন তখন যেগুলো বললাম ওষুধের সাথে কন্ট্রাইন্ডিকেট করে যে খাবার দাবারগুলো, যেরকম খুব বেশি চা, কফি, অ্যালকোহল, ভাজাভুজি, এগুলোকে তো অ্যাভয়েড করতেই হবে। আর 4টের পরে গলায় আটকে আছে ব্যাপারটা হয়তো একটা ওই যেরকম ভাই বলছিলাম যে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, মানে মনে হয় গলার মধ্যে যেন একটা অবস্ট্রাকশন হয়ে আছে একটা। কারণ কি হয়, অ্যাসিড যখন গলার মধ্যে জমতে থাকে, গলবিলে যখন আসতে থাকে, এটা তো ফিজিওলজি নয়, এটা প্যাথোফিজিওলজি। সেই সময় কিন্তু আমাদের গলাটা একটা জ্বালা করে এবং গলাটা ভার ভার লাগে, যাকে বলছি হয়তো সেরকমভাবে গলার মধ্যে কিছু আপনার আটকে নেই, কিন্তু আপনার মনে হচ্ছে আটকে আছেন। আপনি ওষুধটা যেরকমভাবে ডাক্তারবাবু আপনাকে বলেছেন সেই সময় মতো করে আপনি কন্টিনিউ করুন। তার সঙ্গে সঙ্গে যেরকমভাবে ডায়েট নিয়ে আমরা ডিসকাস করলাম সেটা খান এবং প্রচণ্ড জল খান। অনেক সময় কি হয়, প্রচণ্ড জল বা ফ্লুইডও কিন্তু এই যে অ্যাসিড এবং ক্ষার একে অনেক সময়তে প্রশমিত করে, অর্থাৎ নিউট্রালাইজ করে। সেই জন্য জলটা বেশি খেলে কিন্তু অনেক সময়তে অ্যাসিড এবং ক্ষারটা কিন্তু প্রশমিত হতে পারে। অর্থাৎ জলটা কিন্তু বারে বারে করে খেতে থাকুন এবং খাবারের গ্যাপটা দেবেন না, 3 ঘন্টা 3.5 ঘন্টা অন্তর করে হ্যাভ টু হ্যাভ সামথিং। একদম। আচ্ছা, স্যালাড কি প্রত্যেকেই আমরা খেতে পারি? দেখো, এইটা একটা খুব কমন কোয়েশ্চেন্স। এটা অনেক ক্ষেত্রে হ্যাঁ হবে, অনেক ক্ষেত্রে না হবে। আমরা যে আজকে যে রোগ নিয়ে ডিসকাস করছি সেখানে কিন্তু স্যালাড আবার সবসময়তে যায় না। কারণ কি হয়, যেহেতু আমি বলছিলাম যে এই যে পলিওলস বা এই যে মনোস্যাকারাইডস, এই যে ডাইস্যাকারাইডস বা ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস বা এই যে ফ্রুকট্যান্স, স্যালাডের মধ্যে তো শসা, টমেটো, পেঁয়াজ, ব্রকলি এইসব দিয়ে তো স্যালাডটা হয়। নিজের বাঙালি বাড়িতে শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা স্যালাডে থাকে। তো সেইগুলো কি হয়, যদি গ্যাসের সমস্যায় কেউ ভুগছেন তাদের কিন্তু অতিরিক্ত পরিমাণে এই শসা বা পেঁয়াজ, অনিয়ন হতে পারে, অনিয়নের মধ্যে খুব ভালো পরিমাণে অনেক অ্যান্টিঅক্সিডেন্টস আছে বা অনেক ভালো কম্পোনেন্টস আছে, কোয়ারসাটিন আছে, কিন্তু যদি কেউ লো ফোডম্যাপ ডায়েটটা ফলো করেন সেই জায়গায় কিন্তু সেটা যায় না। তো স্যালাড যারা গ্যাসের সমস্যাতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু না খাওয়াটাই কিন্তু ভালো। আচ্ছা, আর অনেকে আবার ফেসবুকে বেশ কিছু প্রশ্ন করেছেন। সৌরভ ঘোষ তিনি লিখেছেন, বিস্কিট তো অ্যাভয়েড হাই কোলেস্টেরলের ক্ষেত্রে, দেন কি খাবেন তাহলে বিস্কিটের জায়গায়? যদি এই কোলেস্টেরলটা বাড়তে থাকে কোনো কারণে, বিস্কিটের পরিবর্তে কি খেতে পারেন? দেখুন সৌরভ বাবু, যেটা বিস্কিটের মধ্যে হাই কোলেস্ট্রল ব্যাপারটা একটু ভেঙে বলি আপনাকে। অনেক সময়তে কি হয়, বাজার চলতি অনেক বিস্কিটস থাকে যেগুলোকে কি হয় একটা কোনো লিকুইড টেম্পারেচারকে জোর করে সলিডে বানানো হয়, যাকে আমরা হাইড্রোলাইসিস প্রসেস বলি এবং যাকে বলে ট্রান্স ফ্যাট। যে বাজার চলতি যে কুকিজগুলো বিক্রি হয় সেগুলো বেশিরভাগটার মধ্যে কিন্তু ট্রান্স ফ্যাট থাকে, ফলে সেইটা কিন্তু কোলেস্টেরলের সমস্যা যিনি ভুগছেন, লিপিড প্রোফাইলের সমস্যা যিনি ভুগছেন তার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক হয়। অনুরূপভাবে কোলেস্টেরল যেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যানিম্যাল ফ্যাট, অর্থাৎ যেগুলো যারা অ্যানিমাল, যারা হচ্ছে লিভিং, তাদের ক্ষেত্রে কিন্তু কোলেস্টেরলটা বেশি পাওয়া যায়। যেগুলো আমাদের প্লান্ট স্টেরলগুলো হয়, যেগুলো গাছপাতাগুলো হয়, তারাও লিভিং, কিন্তু তারা তো অ্যাকচুয়ালি মানে কি বলবো, যেটা আমি বলতে পারছি না যে হিউম্যান বিংস তো তারা নয় বা অ্যানিমালস তারা তো নয়। ফলে সেই জন্য সেই স্টেরলসগুলো কিন্তু বিস্কিটের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু কোনো রকমভাবে যদি ঘি হয় বা বনস্পতি হয় বা চিজ হয় বা বাটার হয়, যেগুলোর মধ্যে কোলেস্টেরলটা থাকছে, সেইগুলো কিন্তু ওই বিস্কুটগুলো খেলে কিন্তু ক্ষতিকারক। কিন্তু আমি আগেই বলছিলাম জয়ফুল যে কিছু জয়লাইট টাইপের বিস্কিটস হয়, সেগুলো তো জয়লাইট বিস্কিট তো খাওয়া যেতেই পারে, ভীষণই ভালো। এই ধরনের কুকিজগুলো বাজারে বিক্রি হয়, এগুলো কিন্তু শরীরের জন্য ভালো। এবার কোলেস্টেরলের জন্য শুধু বিস্কিট তো নয়, কোলেস্টেরলের জন্য খাবারটা বলা হয় ড্যাশ ডায়েট, অর্থাৎ ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। সেখানে আমরা খাবো প্রচুর শাকসবজি আমরা খেতে পারি সেই জায়গাতে। সেখানে আমরা লো ফ্যাট ডেয়ারি, অর্থাৎ খুব বেশি আমরা ওই গরু মোষের দুধটা আমরা খাবো না। সেখানে আমরা ফ্রুটস ডায়েটে রাখতে পারি। সেখানে আমরা রাখতে পারি বিভিন্ন রকমের লিন ফিশ বা একটুখানি ডিমের সাদা ডায়েটে আমরা রাখতে পারি। এইভাবে কিন্তু ডায়েট করা যেতেই পারে। বেশ, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, সময় একদম শেষের দিকে। কে রয়েছেন বলুন, কে রয়েছেন ফোনে আমাদের সঙ্গে, প্লিজ বলুন। হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। আমার অ্যাসিড গ্যাসের প্রবলেম। আপনার বয়স কত, কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমার বাঁ দিকে বুকের নিচটায় সবসময় যেন জ্বালা জ্বালা ভাব, একটু ঝিনঝিন করে এরকম টাইপের। আচ্ছা, এবারে আমি কি ডাক্তার দেখিয়েছিলাম, এবার ডাক্তার আমাকে ওই ওষুধ দিয়েছে আর কি। তো ওই ইরাসিড ডি একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছে আর হজমের ওষুধ কিছু দিয়েছে। হ্যাঁ, কিন্তু তাতে করে সুরাও কিছু একটা হচ্ছে না। আমি এন্ডোস্কোপি করছিলাম, এন্ডোস্কোপিতেও রিপোর্ট কিছু নেই, গ্যাস্ট্রাইটিস একটা আছে, কিন্তু রিপোর্টে কিছু খারাপ নেই। বেশ, আল্ট্রাসাউন্ড করছিলাম, তাতে লিভার কিডনি সবের ছবি তুলে দেখলো, বলে এটাও কিছু নেই। কিন্তু বর্তমান আমি সকাল থেকে খাওয়া দাওয়া বলতে শুধু সাধারণ মুড়ি আর
কাঁচা শশা একটা, আচ্ছা এইটাই খাই। কিন্তু এটা খাওয়ার পরে এই ধরো এর ভিতরে আরো একবার মুড়ি কখনো খেয়ে নিলাম, খিদা লাগছে, দুপুরে ভাত হতে হতে আমাদের 12টা সাড়ে 12টার মধ্যে খাওয়া দাওয়া হয়। যখন আমি 12টা সাড়ে 12টার সময় ভাত খেয়ে নিলাম, তার 8 ঘন্টা পর থেকে ফুল অ্যাসিড চাকিয়ে ধরলো। বুঝতে পেরেছি, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি শুনতে থাকুন, কি গাইড করবে। যেটা আপনি যেটা সমস্যাগুলো বলছেন খুবই সমস্যার কথা, এবং আপনি একটা ডম্পিরিডনও খাচ্ছেন গ্যাসের ওষুধের সঙ্গে, নিশ্চয়ই আপনার নজিয়া টেন্ডেন্সি ছিল, ডাক্তারবাবু আপনাকে দিয়েছেন ওষুধটা। কিন্তু আমার মনে হয় ডাক্তারবাবুর সাথে আপনি পরামর্শ করুন, আরও কিছু ইনভেস্টিগেশনস রুল আউট আপনার করার উচিত বলে মনে হয় আপনার। যখন গ্যাসের সমস্যা থেকে সেরকম কিছু ইমপ্রেশনে আসেনি, আরও কিছু রুল আউট করে নেওয়া উচিত, যেটা আপনার ডাক্তারবাবু অবশ্যই বুঝতে পারবেন, কারণ তিনি আপনাকে দেখছেন। এই বিষয়ে আমার মন্তব্য করাটা একদমই ঠিক নয়, তবে আপনি সাবধানে থাকুন, ডাক্তারবাবুর সাথে ইমিডিয়েটলি পরামর্শ করার চেষ্টা করুন। একদম ধন্যবাদ যারা এতক্ষণ ফোন করলেন, সঙ্গে থাকলেন আমাদের এই অনুষ্ঠানে, এবং আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। অরিত্র, তোমাকেও অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যে, এত ব্যস্ত সময়ের মধ্যেও তুমি এতক্ষণ এসে সুন্দর করে এতটা গুছিয়ে বললে। তুমিও সুস্থ থাকো, ভালো থাকো। আপনারাও অবশ্যই দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। নমস্কার। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইম অ্যান্ড অরেঞ্জ ডিশওয়াশ। স্পার্কল ডিশওয়াশ, ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। The Lenskart Iconic Sale is here. Get those glasses, get those frames with the Lenskart Iconic Sale. With up to 70% off from Lenskart. Download the app or call 1800 111 111. আরে আজকাল কোনো